আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ তিনি একটা রিট পিটিশন দায়ের করেছিলেন। এই রিট পিটিশনে তিনি একটা কমিশন গঠন করার জন্য আবেদন করেছিলেন। সেই কমিশন তার বক্তব্য অনুযায়ী যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়কালের কিছু কার্যক্রমের ব্যাপারে, কিছু কার্যক্রম বলতে উনি বিগত সরকারের সময়ে গৃহীত যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সে বিষয়ে উনি বিগত সরকারের সময়ে গৃহীত বিভিন্ন যে পদক্ষেপ সেই পদক্ষেপ বিষয়ে একটি কমিশন গঠন করার কথা বলেছিলেন। এখানে একটা উল্লেখ করার মতো যে জনাব মহসিন রশিদ এর আগেও অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালে অন্তর্বর্তীকালীন সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম অনেকটা চ্যালেঞ্জ করেই আরেকটি রিট পিটিশন দায়ের করেছিলেন। ওনার আরেকটি বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে রেফারেন্স আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত যে রেফারেন্স যেটি ছিল তখনও বলেছিলেন, এবারও তিনি প্রেয়ার করেছেন যে সেই রেফারেন্স সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট যেন চাওয়া হয়। আমি রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব ব্যারিস্টার অনিকার হক সহ আমাদের যারা ল অফিসার যারা ছিলেন, খান জিয়াউর রহমান, মাহফুজ বিন ইউসুফ সহ অন্যান্য ল অফিসার, আমি এই মামলায় রাষ্ট্রের পক্ষ থেকে যে কথাটি বলেছি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে উনি যে সংক্ষুব্ধ হলেন এবং কোন একটা মামলা করার ক্ষেত্রে যে সংক্ষুব্ধ হওয়ার যে পেরিফেরি আমাদের আইনি বিধান রয়েছে তার মধ্যে উনি পড়েন না। আমি এও বলেছি যে ওনার উদ্দেশ্যটা কোনো আইনগত প্রতিকার চাওয়া না। মনে হতে পারে যে উনি কোনো হয়তো রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য কিংবা কোনো একটা অবলিক পারপাজে উনি রিট পিটিশনটি দায়ের করেছেন। আমি দ্বিতীয়ত বলেছি, উনি যেহেতু ইতিপূর্বে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, সেই রিট পিটিশনটা আগেও খারিজ হয়ে গিয়েছিল, একই বিষয়ের উপরে আরেকটি রিট পিটিশন দায়ের করতে পারেন না। আমি বলেছি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মহামান্য রাষ্ট্রপতি যে মতামত চেয়েছেন এবং সেটা হচ্ছে একেবারে ইন্টারনাল কমিউনিকেশন, তিনি সেই রেকর্ড এবং সেই কাগজপত্র চাইতে পারেন না। আমি আদালতকে বলেছি যে আমাদের যে কমিশন আইন 1956 সালের আইনের অধীনে উনি কমিশন গঠন করার কথা বলছেন, সেই আইনে কমিশন গঠন করার ক্ষমতা একমাত্র সরকারের আছে। ওখানে কথাটা আছে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট যদি কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে মনে করেন যে তিনি কমিশন গঠন করবেন তাহলে সরকার এই কাজটি করতে পারে। আমি আদালতকে বলেছি যে যেহেতু সরকারের সন্তুষ্টির বিষয় এবং এই সন্তুষ্টি যখন সরকার সন্তুষ্ট হবেন তখন সরকার এটি করবেন, কিন্তু সরকারের সন্তুষ্টি বাইরে গিয়ে আদালতের কাছে এ ধরনের প্রতিকার প্রার্থনার কোনো সুযোগ নেই। উদাহরণ হিসেবে আমি বলেছি 1956 সালে যে কমিশন গঠন সংক্রান্ত বাংলাদেশে যে বিদ্যমান আইন, সে আইন অনুযায়ী কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, এমনকি সংবিধান সংশোধন সংক্রান্ত পর্যন্ত নানা বিষয়ে। সুতরাং সেটা সরকারের বিবেচনার বিষয়। সুতরাং সরকারের যেটা বিবেচনার বিষয় সেটা আদালতের মাধ্যমে কার্যকর করার কোনো সুযোগ নেই। এবং আনুষঙ্গিক আরো বেশ কয়েকটি বিষয়ে আদালতের বলার পর আদালত যে পর্যবেক্ষণ করে তার এই পিটিশনটি সামারলি রিজেক্ট করে দিয়েছেন, এবং আমাদের পক্ষ থেকে যে সমস্ত আর্গুমেন্টগুলো করা হয়েছিল তিনি আদালত আমাদের সে আর্গুমেন্টগুলো গ্রহণ করেছেন। আপনারা দেখেছেন যে প্রকাশ্য আদালতে আদেশ পড়েছেন এবং যে আদেশটি আমাদেরকে বলেছেন আমি তার সারবত্তা টুকে এনেছি। তিনি বলেছেন এটা আরও বিস্তারিত হবে, তবে যে কথাটি আমি আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে যেটা তিনি মামলা করেছেন, ইতিপূর্বে তিনি এই মামলাটি করেছেন, যেটি হাইকোর্টে তিনি তার রিট পিটিশনটি খারিজ হয়েছিল এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিগত 4 ডিসেম্বর 2025 আপিল বিভাগ সেটিও খারিজ করে দিয়েছেন। অর্থাৎ একই বিষয়ের উপর তিনি দ্বিতীয়বার আর মামলা করতে পারেন না। এটা হচ্ছে প্রথম আদালতের অবজারভেশন।
আরেকটা হচ্ছে আদালত বলেছেন যে দেখেন আমার যে আর্গুমেন্টটা ছিল যেটা সরকারের সন্তুষ্টি, রাষ্ট্রের পরিচালনার পক্ষে সরকার রাষ্ট্র পরিচালনা করেন, তারা কোন দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক চুক্তি কিটা করবেন এটা সম্পূর্ণভাবে সরকারের ব্যাপার। কোনো সুনির্দিষ্ট কোনো বিষয়ে সরকার যদি মনে করেন তাহলে 1956 সালের এই আইন অনুযায়ী ওনারা যেহেতু ক্ষমতা প্রয়োগ করেন এবং সরকার এখন ওই মনে করছেন না, সুতরাং এই ব্যাপারে তার এই চাওয়াটার কোনো যৌক্তিকতা নেই।